ঘুম থেকে উঠে জানলার পর্দা সরালেই দেখতাম টলটল করছে ভোরের নীল আকাশ, আর অদূরে কুলকুল শব্দে বয়ে যাওয়া আমার সেই ছোট্টবেলার নদী। বইয়ের পড়াটা কোনো মতে শেষ করে মায়ের হাতে বানানো রুটি আলু ভাজা দিয়ে খেয়ে আঁজলা ভরে জল পান করেই তেজ ছুট। এভাবেই ছুট লাগাতেন সার্জিনা বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদের। এ পাড়া ও পাড়া থেকে জুটত বেলি, রুনি, জুলি, আরো কত ছেলে মেয়ে। মাথার চুল ফিতে আটকে ঝাঁপিয়ে পড়তাম নদীর জলে। লম্বা ডুব সাঁতার, কখনো বা চিত সাঁতার। এপার ওপার সাঁতরে সূর্য যখন মধ্য গগনে ডাঙায় উঠে লাল চোখ নিয়ে পরনের কাপড় শুকোতাম সূর্যের তাপে। বেশ কাটত সেই দিনগুলো। একটু বড় হতেই একসময় সেই ছবি কেমন পাল্টে গেল। চারিদিকে বড় বড় বাড়ি, দ্বিতল ত্রিতল পিচমোড়া রাস্তা, সেখানে আকাশই দেখা যায় না তো নদী। গ্রামের বাড়ি, নদীর জন্য আমার খুব মন খারাপ। দাদুর মুখে শুনলাম আর এক নদীর গল্প। সেই নদীর নাম কর্ণফুলী। তার বুকে নাকি উথাল পাথাল করে প্রেমের উপাখ্যান। এক চন্দ্রালোকিত রাত্রে কর্ণফুলীর বুকে নৈশ বিহারে সুন্দরী আরাকান রাজকুমারীর মনে উন্মাদনা জাগে। চাঁদের আলোয় ঝলমলে জল তরঙ্গে স্বর্ণালী আভা রাজকুমারীর মনে জাগায় স্পর্শের নেশা। নিচু হয়ে জল ছুঁতে গিয়েই সহসা রাজকুমারীর কানে গোঁজা ফুলটি কর্ণফুলীর জলে খসে পড়ে। রাজকুমারী ভেসে যাওয়া কানে ফুলের জন্য সহসা ঝাঁপিয়ে পড়ে কর্ণফুলীর স্রোতস্বিনী বুকে। উত্তাল কর্ণফুলী খড়কুটোর মতো রাজকুমারীকে ভাসিয়ে নিয়ে যায় জলোচ্ছ্বাসে। কালক্ষেপ না করে পাহাড়ি রাজপুত্র তার প্রেমিকাকে বাঁচাতে ভেসে চলে কর্ণফুলীর জলে। একসময় প্রেমিক প্রেমিকা যুগপৎ বিলীন হয়ে যায় কর্ণফুলীর উত্তাল তরঙ্গে। কর্ণফুলীর বুকে কান পাতলে এখনো নাকি শোনা যায় তাদের বিরহের করুণ কাহিনী। তারপর ফেলে আসা সেই কৈশোরের নদীও কখন যে জড়িয়ে গেল আমার জীবনে। তার পাড়েই গড়ে তুলেছি আমার বার্ধক্যের বারাণসী। সুখে দুঃখে সেই নদীকেই করেছি জীবনের ধ্রুবতারা। যদিও এই নদী কখনো কখনো ফুঁসে উঠে ভাসিয়ে দেয় চরাচর, হাহাকারে ভরিয়ে তোলে আকাশ বাতাস। আবার এই নদীকে ঘিরেই তো শস্য শ্যামলা হয়ে ওঠে প্রান্তর। এ যেন ঠিক সুরানী দুরানীর গল্প। সার্জিনা বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। নদীর ওই গভীর চলা বুকের মধ্যে গোপন রেখেছেন অনেকেই। আজ ছলকে উঠেছে প্রাত্যহিকের এই বিষয় শুনে। যেমন সুশীল কুমার মিত্র, খড়দা, কলকাতা 118 থেকে ঠিক এ কথাই যেন বলছেন। প্রভাত সাথী প্রাত্যহিকে জন্ম থেকে কৈশোর আমার নদীর ধারেই কেটেছে। তখন অত বুঝিনি। কর্মজীবন থেকে অবসরের পর এখন মনে হয় বাড়ির পাশের ছোট্ট নদীটি আমার স্বাস্থ্য, সৎ সাহস এবং চরিত্র গঠনের উৎস। গুরুদেবের লেখা আমাদের ছোট নদীর মতোই আমাদের বাড়ির পাশে নদীটির নাম ছিল বেগবতী। বর্ষাকালে দুকুল প্লাবিত করে মাঠঘাট একাকার হয়ে যেত। নৌকো ছাড়া যাতায়াতের আর কোনো ব্যবস্থাই থাকত না। আবার শীতের শেষে সেই পার হয় গরু আর পার হয় গাড়ি অবস্থা। নদীর জল ছিল কাঁচের মতো স্বচ্ছ। উপর থেকে মাছেরা ঘোরাফেরা করত, স্পষ্ট দেখা যেত। 5-6 বছর বয়স হলেই বুকে কলসি নিয়ে বড়দের সঙ্গে সাঁতার শেখা। কিছুদিনের মধ্যেই পাক্কা সাঁতারু।
বর্ষাকালে ভরা নদীতে প্রচণ্ড স্রোত, তাই সাঁতরে পার হওয়ার সময় নদীর কূল দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে তবে জলে ঝাঁপ দিতাম, যাতে জলের স্রোতের টানে আমাদের ঘাটের সোজাসুজি ওপারে গিয়ে ডাঙায় উঠতে পারা যায়। এগুলো দল বেঁধে খেলা ছিল। একটু বড় হয়ে নিজেরাই নৌকো বেয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি। হাটের দিন প্রচুর নৌকো করে জিনিসপত্র নিয়ে মানুষ হাটে আসত। কোনোদিন যদি হাটে মাছের জোগান খুব বেশি হতো, কিন্তু সব বিক্রি হতো না, তবে অবিকৃত মাছ নদীর ধারে ঢেলে রেখে যেত। পরদিন সকালে শত শত কাক চিল সেগুলো খেয়ে শেষ করত। বরফ তো পাওয়া যেত না। নদী তো নয়, যেন মাছের খনি। বড়শি ছাড়াও বাঁশের তৈরি নানা প্রকার মাছ ধরার খাঁচা দিয়ে কত মাছ ধরেছি। কালীচরণ কাকুরা নদীতে জাল বিছোত। বিকেলে মা আমাদের নিয়ে নদীর ধারে যেতেন। সঙ্গে থাকত 2-3টে নারকেল অথবা কিছু চাল প্রভৃতি জমির শস্য। কালীচরণ ঠিক সন্ধ্যার আগে আমাদের ঘাটে এসে মা জননী আইছেন বলে তার ডোঙা ভেড়াত। এক বেলি ভর্তি ট্যাংরা পুঁটি খোলসে আমাদের খালইতে ভরে দিয়ে বিনিময়ে মা যা সঙ্গে করে আনতেন তা নিয়ে হাসি মুখে চলে যেত। সে আজ থেকে প্রায় 60-65 বছর আগের কথা। তখন অর্থের অভাব ছিল, তাই অনেক কিছুই বিনিময়ে দেওয়া নেওয়া হতো। দুঃখ হয় আমি এখন সেই নদী থেকে অনেক দিন বিচ্ছিন্ন, তবে তা রয়ে গেছে আমার হৃদয় জুড়ে। সুশীল কুমার মিত্র লিখেছেন, খর্দা, কলকাতা 118 থেকে। মুগ্ধ হয়ে বসে থাকতে থাকতে সত্যি ঘরের কাজে হেলা হয়ে যেত অনেকেরই। লিখেছেন আপনারাই সেসব কথা। এবারে পড়ব সুষমা বন্দ্যোপাধ্যায়ের লেখা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। অগুস্রোতস্বিনী প্রাত্যহিকী। কবিগুরুর কবিতায় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে পড়েছিলাম। নদীর এই আঁকে বাঁকে চলা এক মুহূর্তে কত ভয়াবহ হয়ে উঠতে পারে, সেই অবস্থার কথাই আমার এক পরম আত্মীয়ের কাছে শুনেছিলাম। চারিদিকে সবুজ ধানের ক্ষেত আর মাঝখানে গ্রাম। বাড়ির ছাউনিতেও সবুজের সমারোহ, কুমড়ো, লাউ, চাল কুমড়ো। শহরে যেতে গেলে 10 মাইল হাঁটা পথের মাঝে পড়ে কেলেঘাই নদী। শান্ত নদীটি যেন পটে আঁকা ছবিটি। নদীর উপরে কাঠের মোটা সেতু দিয়েই মানুষের যাতায়াত। সেই শান্ত নদী যখন বর্ষায় অশান্ত হয়, ভয়াবহ রূপের আকার নিয়ে বানভাসী হয়। সমস্ত গ্রামের মানুষ তখন মরিয়া হয়ে সারা রাত ধরে বাঁধের মুখ সামাল দেয়, বালির বস্তা দিয়ে বাঁধের মুখ আটক করে। তারপরেও বাঁধ ভাঙে, আসে জোয়ার। গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে মানুষের আর্ত চিৎকার, বাঁধ ভাঙছে, পুল ভাঙছে। বিপদের আঁচ বুঝে বাড়ির মেয়েরা শঙ্খধ্বনির আওয়াজে ঘুমিয়ে থাকা বাড়ির মানুষদের সচেতন করে দোতলা বাড়ির মাটির বাড়িতে যাবার সংকেত পাঠায়। বাড়তে থাকা জলের গতি শেষ আশ্রয়টুকু ভাসিয়ে নিয়ে যাওয়ার আগেই রাতের অন্ধকারেই বাড়ির বড়রা টিলা বা উঁচু ঢিবিতে খাট পেতে স্টোভ, হ্যারিকেন যথাসম্ভব খাবার মজুত করে ঘুমন্ত শিশু আর বয়স্কদের নিয়ে চলে যায়। ভয়ার্ত চোখগুলি হাতে বাঁশের লাঠি নিয়ে জেগে থাকে শেয়াল ও সাপের হাত থেকে বেঁচে থাকার আশায়। প্লাবনের তোড়ে গ্রাম থেকে গ্রামান্তর ভেসে যায় নদীর গর্ভে। তবুও তো নদী বয়ে চলে, ছলাত জলে নৌকো ভাসে। ভাটিয়ালি গানের সুরে কতই না আশা নদীর পাড়ে আবারও ঘর বাঁধে। সুষমা বন্দ্যোপাধ্যায়, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। বিকেলবেলায় ফকির। এই নদী এমনই তো রূপ দেখায় আমাদের, কিন্তু তবু নদী স্বপ্ন বুকে বয়ে চলা অনন্ত সময়। প্রণতি মণ্ডলের লেখা পড়ব, বেহালা, কলকাতা থেকে। জানিস নদী, আজ যেন আমি মিশে গেছি তোর বুকে।
তোর মতোই মন মরা জীবন্ত একটা ফসিল, একদম তোরই মতো, নির্জীব মুমূর্ষু আশালতার মতো। জানিস, একদিন জীবন ছিল কত উচ্ছল গতিময়, দুপাশে কত নিবিড় সম্পর্কের আপনজনের ভিড়। তোরও ছিল দুপাশে বেল, কদম, খুদি জাম, পাকুর, নাকুর, বইচি, কুল, কত কত জানা অজানা গাছ। দুপাশে উর্বর মাটি, দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত, ভরা যৌবন বুকে তের তের বয়ে যেত পালতোলা নৌকো। মাঝির ভাটিয়ালি গ্রানের প্রেমে পড়তিস। ছেলেরা তোর বুকে দাপাদাপি করলে তোর মনে কেমন মা মা ভাব জাগত। আজ তোর শুকনো বুকে বালির ঝড় ওঠে। আজ তুই একা, মৃত প্রায়, তৃষ্ণার জলটুকু কেউ দেওয়ার নেই। তোর বৃষ্টি মেয়েরাও বড় খেয়ালি, তাই না? ঠিক আমারই মতো। কোনো এক কালে ছিলাম বেঁচে, পথ চলতে চলতে আজ ক্লান্ত। কত সুজন কুজন দুর্জন এলো গেল, দুর্জনেরা বুকের গভীর পর্যন্ত রেখে গেছে ক্ষত, কৃষ্ণ গহ্বর। ঠিক তোরই মতো, তাই না রে? শেষ রক্তবিন্দু শুষে নেওয়ার মতো তোর বুক কুড়ে কুড়ে আজও বালি তুলে টাকার পাহাড় বানায়। তুই তো মুখ বধির, প্রতিবাদের কোনো ভাষা নেই, ঠিক আমারই মতো। আমার খুব ইচ্ছে করে জানিস, একবার জেগে উঠি আগ্নেয়গিরির মতো, দাবানলের মতো সবাইকে বুঝিয়ে দিই আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছি। জানি তুইও একই স্বপ্ন দেখিস, কারণ আমিও যে নদী তোরই মতো। প্রণতি মণ্ডল লিখেছেন বেহালা, কলকাতা থেকে। দীননাথ চক্রবর্তীর লেখা গ্রাম পোস্ট অফিস, দুইলা, জেলা হাওড়া থেকে আমাদের কাছে এসেছে। সকালের কুসুম কুজন, গাড়ি আঁকাবাঁকা পথে মানালির দিকে। চকিত চাহনি তার, পায়ে ঘুঙুর, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। দুটো মুখ তার, এক মুখে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। কি ভয়ানক উদাসীনতা! দেমাক আমারও আছে। গাড়ির কাঁচটা মুখের উপর তুলে দিলাম। এত দেমাক রূপের! অদ্ভুত ব্যাপার, ক্ষণিকের চলমান দেখা হলেও হৃদয় মন জুড়ে তখন শুধুই সে। লোকে তাকে বলে বেদব্যাসের মানস কন্যা, তাই তো ওই নাম। ওর দেমাক হবে না তো কার হবে? সে চকিত চাহনি যেন গ্রীষ্মের দাবদাহে, মনের আকাশে কাল বৈশাখী, হৃদয় কাননে ভাঙে ডালপালা, মাঝে মাঝে নৃত্যরত রম্ভার মুদ্রা নয়ন। গাড়ি বাঁক নিতেই পাহাড়ের গায়ে হারিয়ে যায়। বড় নিষ্ঠুর, বুকে শেল তীব্রতা। ঠিকই বলেছেন কবি, থেকেও নেই আবার না থেকেও আছে। কখন আবার হারিয়ে যায় সবুজ অরণ্যের বুকের ভেতর। হারিয়ে গেলেও চলার পথে রেখে যায় পায়ের ছাপ, নূপুরের অনুরণন। তীব্র ঠান্ডাতে তার উষ্ণতায় নিজেকে সেঁকে নিচ্ছে, আর মন কেমন করা ভালো লাগাকে পুড়িয়ে পুড়িয়ে খুশির আনন্দের উল্লাসের তেল নুন ঝাল মিশিয়ে পরম উপভোগে ব্যস্ত। আমার কত সময় সে চুরি করে নিয়েছে। বড্ড ব্যস্ত সে, কখনো ধ্যানমগ্নতায়, কখনো চপলতায়, কখনো রূপচর্চায়, কখনো নীরবতায়, নৃত্য সাধনায়, সুর সাধনায়, আবার কখনো কর্মব্যস্ততায়। তারই যেন প্রতিফলন এখানকার আর্থসামাজিক ক্ষেত্রে। তারপর কি বলবো, কুলু ছেড়ে মানালি ছুঁতেই দেখি পার্বতী নদীতে ভেলা নিয়ে একা বেহুলা। তার স্পর্শে ভেলার মাঝে মৃত যত জাড্ড লক্ষিন্দর, সেগুলো মনে ও প্রাণের স্পর্শে জেগে উঠেছে। তাই বোধহয় চারিধারে আপেল ক্ষেত। পড়ন্ত বেলায় দেখলাম তার চোখ দুটো টলটল করছে। বলল, কালকেই যাবে? উপায় নেই তো, ট্রেনের টিকিট
আমি বললাম, ওই যা, তার নামটাই তো এখনো বলা হয়নি। সে আমার বিয়াস, বিপাশা নদী। অন্তহীন ভালোবাসা, শুভেচ্ছা জানিয়েছেন দীননাথ চক্রবর্তী, গ্রাম পোস্ট অফিস, দুইলা, জেলা হাওড়া থেকে। এই চিঠির ঝাঁপিতে ছোট্ট করে পড়ে ফেলার মতন একটা চিঠির সময় একেবারে নেই। দ্রুততার সঙ্গে অসীম সিনহার লেখা কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছে। মন কেমন করা প্রাত্যহিকী। আচার্য জগদীশচন্দ্র বসু ভাগীরথীর উৎস সন্ধান করতে গিয়ে নদীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? নদীর অব্যক্ত উত্তর ছিল, মহাদেবের জটা হইতে। পরে জেনেছিলাম নদীর উৎপত্তি স্থল হল উত্তরখণ্ডের পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী থেকে, যা প্রবাহিত হয়েছে সুবিশাল ব্যাপ্তিতে। তার তীরে গড়ে উঠেছে বহু শহর, গ্রাম, জনপদ। পতিত পাবনী গঙ্গার পবিত্র পরশে আমরা ধন্য। আমাদের জীবন, জীবিকা, পূজা পার্বণ সব এই নদীকে ঘিরে। একে আমাদের দূষণমুক্ত রাখতেই হবে। কর্মসূত্রে যখন প্রতিদিন স্বরূপগঞ্জ ঘাট থেকে মোটরবোটে করে নবদ্বীপ শহরে যেতাম, তখন নদী থেকে দেখতাম অপরূপ শোভামণ্ডিত মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, অপরদিকে গৌরাঙ্গ সেতু, নবদ্বীপ মহাশ্মশান। আসা যাওয়ার পথের ধারে তুমি গঙ্গা নদী, গ্রীষ্মে শীর্ণ, বর্ষায় দুরন্ত, সে এক হাহাকারের ছবি। মনে পড়ে ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বইছ কেন। অসমে কামাখ্যা মন্দির দর্শন করতে গিয়ে ব্রহ্মপুত্র নদে স্টিমারে করে উমানন্দ শিব মন্দিরে গিয়েছিলাম। নদীর মাঝখানে এক দ্বীপে এই মন্দির। সেখান থেকে এক বৈকালিক সন্ধ্যায় দেখলাম এক মনোরম দৃশ্য। অদূরে কামাখ্যা মন্দির, উপরে ভুবনেশ্বরী, নিচে উমানন্দ, যা আজও স্মরণীয় হয়ে আছে। লিখেছেন অসীম সিনহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে।